আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল টেক বিডির সকল সাবস্ক্রাইবার এবং অডিয়েন্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের আসন্ন আইসটিমার্স ভর্তি পরীক্ষা যেটা সার্কুলার এখনো হয়নি, বাট আইসটিমার্স ২০২৪-২৫ এর যে কোয়েশ্চেনটা হয়েছিল সেটার একটা কোয়েশ্চেন সলভ আমরা দিতে চেয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের সেই ভিডিওটাই আপনাদের মধ্যে উপস্থাপন করব। আর ভিডিও শুরু করার পূর্বে একটা কথা না বললেই নয়। আমরা রিসেন্টলি আমাদের একটা ব্যাচ লঞ্চ করব, যেটা হচ্ছে ২০২৫-২৬ এস্টিমেটস অ্যাডমিশন টেস্ট যারা দিবেন বা সংকল্প করছেন, যারা খুব ভালোভাবে অল্প সময়ে পড়াশোনা করে খুব ভালো একটা সিট দখল করতে যাচ্ছেন যে কোনো সরকারি ইনস্টিটিউটে বা প্রাইভেট ম্যাথসে, যেসব সরকারি ম্যাথসগুলোতে। সো তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা, এবং কোর্সের যত আপনাদের যত ইনফরমেশন দরকার প্রয়োজন পড়বে সব কিছুই আমরা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। সো আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের এই প্রথম পেজের মধ্যে আমি লিখেছি হচ্ছে আইএসটি ম্যাথস 2024-25 কোয়েশ্চেন সলভ, এবং কোয়েশ্চেনটি তৈরি করেছি আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি নিজে একজন ফার্মাসিস্ট এবং আমি ঢাকা আইএসটির স্টুডেন্ট ছিলাম, এবং আমি এফটি অর্থাৎ হচ্ছে ফিল্ড ট্রেনিং সম্পন্ন করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। এবং এই প্রশ্নটি তৈরি করতে সহযোগিতা করেছে আমিনা আক্তার, যিনিও একজন ফার্মাসিস্ট এবং তিনি রংপুর আইএসটির প্রাক্তন শিক্ষার্থী ছিল, এবং তিনিও রংপুর মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি করেছে। চলে যাচ্ছে আমাদের আজকে কোয়েশ্চেন সলভ পর্বে। সো কোয়েশ্চেন সলভের ফুল পর্বটা আশা করছি দেখবেন, এবং এগুলো থেকেও কোয়েশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক আছে। সো প্রথম স্লাইডে আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুবই কমন একটা কোয়েশ্চেন যেটা বারবার আসে পরীক্ষায়। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বিভাগ কয়টি? হ্যাঁ, বাংলাদেশের বিভাগ হচ্ছে মোট ৮টি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে কিন্তু আমি ব্যাখ্যা অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগে বিভক্ত। এগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। প্রতিটি বিভাগ আবার জেলা, উপজেলা, ইউনিয়নে বিভক্ত করা হয়েছে। সো কোয়েশ্চেন যদি আসে যে বাংলাদেশের বিভাগ কয়টি, মোট হচ্ছে সেটা হচ্ছে ৮টি। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে উভয় সংকটের সমর্থক বাগধারা কোনটি? এটা কিন্তু বাংলার একটা কোয়েশ্চেন এসছে। সো আপনারা জানেন যে বাংলা থেকে কিন্তু মোট 15 মার্কের কোয়েশ্চেন থাকে। তার মধ্যে এই কোয়েশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে। যেমন হচ্ছে উভয় সংকটের সমর্থক বাগধারা কোনটি? ওখানে অনেকগুলো এমসিকিউর ৪ টা আপনার অপশন দেওয়া ছিল। তার মধ্যে থেকে এটার রাইট অ্যান্সার হচ্ছে শখের করাত। আমি সবগুলো আপনার এমসিকিউর অপশনগুলো দেখাচ্ছি না। তার কারণটা হচ্ছে এখন যেটা দেখবেন সেটাই আপনার মাথায় গেঁথে যাবে। যার কারণে হচ্ছে ওগুলো দেখলে একটা পরীক্ষার মধ্যে কনফিউশনে পড়ে যেতে পারেন। সো উভয় সংকটের সমর্থক বাগধারা হচ্ছে শখের করাত। ব্যাখ্যা হচ্ছে শখের করাত বাগধারাটি এমন একটি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যেখানে কোনো ব্যক্তি দুটি বিপদের মাঝামাঝি পড়ে এবং কোনো দিকেই সুবিধা করতে পারে না। যেমন শখের করাত, ধরলেও কাটে, ছাড়লেও কাটে। সো এটা কিন্তু উভয় সংকট আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে জলে কুমির, ডাঙায় বাঘ, বা এই টাইপসের যে আপনার ইগুলো থাকে, সমর্থক বাগধারা থাকে, সেগুলো কিন্তু এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এরপর দেখতে পাচ্ছেন প্রশ্ন এসছে যে স্নেহ বিশ্লেষক এনজাইম কোনটি? এটা কিন্তু জীববিজ্ঞানের একটা কোয়েশ্চেন, এবং এটা কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের মধ্যে পড়বে, বাট এটা স্পেসিফিকভাবে জীববিজ্ঞানের একটা কোয়েশ্চেন। আপনারা জানেন যে জীববিজ্ঞান থেকে মোট 15 মার্কের কোয়েশ্চেন হয়। স্নেহ বিশ্লেষক এনজাইম কোনটি? সেটা হচ্ছে উত্তর হচ্ছে লাইপেজ। 4 টা অপশন দেওয়া ছিল, বাট আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে রাইট অ্যান্সারটাই শুধু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ব্যাখ্যাটা হচ্ছে স্নেহ হচ্ছে চর্বি বা লিপিড হজম করতে যে এনজাইম কাজ করে তাকেই লাইপেজ বলা হয়। তার মানে হচ্ছে স্নেহ হজম করতে যে এনজাইম কাজ করে তাকে লাইপেজ বলে। এটি চর্বিকে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে ভেঙে হজমযোগ্য করে তোলে। সো রাইট অ্যান্সারটা আশা করছি বুঝতে পেরেছেন। সো আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন যেহেতু আজকে 40টা সলভ করা আমি আজকের পর্বে দেখাবো, কারণ আমি যদি 100 কোয়েশ্চেনের একটা সলভ ভিডিও দেই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে, যেটা সবার কাছে সম্ভব না। অলরেডি 4 মিনিট রানিং চলছে। সো 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে বিষম ত্রিভুজ কী? হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ কী? বা এটার নিচের অপশনগুলো দেওয়া ছিল। এটা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলছি। আমরা জানি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল আছে সেটাকে আমরা ত্রিভুজ বলছি। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকেই আমরা বলছি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ব্যাখ্যা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বা আ এটাকে আমরা বলছি বিষমবাহু ত্রিভুজ এমন এক ধরনের ত্রিভুজ যার 3টি বাহুর দৈর্ঘ্য ভিন্ন। হ্যাঁ?
এই ত্রিভুজে কোনো বাহুই একে অপরের সমান নয়। তার মানে হচ্ছে ৩টি বাহু টোটালি ৩টাই ডিফারেন্ট, যেটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলছি। তো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি, ৫ নম্বর কোয়েশ্চেন। নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? আমরা জানি যে পানিতে দ্রবণীয় কিন্তু অনেক কিছু হইতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হয়। তারপর হচ্ছে আরও কিছু আপনার আছে। তার মধ্যে হচ্ছে AgCl, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড একটি অজৈব যৌগ যা পানিতে খুব কম দ্রবণীয়। এটি পানিতে মিশে না এবং সাধারণত সাদা বর্ণের কঠিন পদার্থ হিসেবে দেখা যায়। তার মানে হচ্ছে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি, নিচের কোনটি খাওয়ার ধাতু? হ্যাঁ, কোনটি খাওয়ার ধাতু? এটা হচ্ছে সোডিয়াম। আমরা জানি যে NaCl, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং সেখানেই হচ্ছে মূল ধাতুটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন। তো তার মধ্যে হচ্ছে সোডিয়ামটা হচ্ছে খাওয়া যায়। সোডিয়াম একটি ক্ষার ধাতু। হ্যাঁ, আপনারা পর্যায় সারণীতে যে ধাতুগুলোর পরমাণু অনুসারে সুন্দর করে সাজানো আছে ছক অনুযায়ী, ওগুলো টোটালি দেখে রাখবেন যাতে করে পরীক্ষার সময় আপনাদের হেল্প হয়। কোনটা ক্ষার ধাতু, কোনটা মিথ্যা ধাতু, এরকম যে কোশ্চেনগুলো আছে, কোন শ্রেণীর উপাদানগুলো হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় মৌল। সো ব্যাখ্যা হচ্ছে যে সোডিয়াম একটি ক্ষার ধাতু এবং এটি অনেক খাদ্যপণ্য, যেমন হচ্ছে লবণের অংশ সোডিয়াম ক্লোরাইড, তবে এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, কারণ এটি অত্যন্ত প্রক্রিয়াশীল। খাবারের উপযোগী রূপে এটি যৌগিক অবস্থায় ব্যবহৃত হয়। সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য যদি এবং আরেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৪ সেন্টিমিটার, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে ৩ সেন্টিমিটার। নিচে ব্যাখ্যাটা দেওয়া আছে, সেটাকে আমি এখন সলভ করতে চাচ্ছি না। আপনারা কাইন্ডলি এই সূত্র অনুযায়ী সলভ করতে পারেন, বা আপনাদের যদি কোনো সূত্র জানা থাকে সেটা সলভ করতে পারেন, সেটা আপনাদের দেখে। বাট আমরা যখন কোয়েশ্চেন করাবো বা আমরা যখন ক্লাস নেব কোচিংয়ের, তখন কিন্তু অবশ্যই এগুলো আমরা আরেকবার সলভ করে সবাইকেই হেল্প করব। বাট সেটা আমাদের অনলি যে ব্যাচ আছে, সো ওই ব্যাচে আমরা সেগুলো সলভ করব। ৮ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। সে ভাত খেয়েছে, এটা হচ্ছে হি হ্যাজ ইটেন রাইস। এটা হচ্ছে সে ভাত খেয়েছে। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনুদিত হয়েছে। সে মানে হি, খেয়েছে মানে হচ্ছে হ্যাজ ইটেন, এবং ভাত মানে হচ্ছে রাইস। তাই সঠিক অনুবাদ হচ্ছে হি হ্যাজ ইটেন রাইস। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বায়ু চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এখানে যদি তাপমাত্রা মাপার যন্ত্রের নামের কথা জানতে চাইতো, তাহলে অবশ্যই সেটা হচ্ছে থার্মোমিটার। থার্ম শব্দটা হচ্ছে তাপমাত্রা, এবং ব্যারো শব্দের অর্থ মানে এটা বোঝায় হচ্ছে বায়ু। ব্যারোমিটার হলো একটি যন্ত্র যা বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি আবহাওয়া ভবিষ্যৎবাণীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে নিচের কোনটি এককোষী জীব? আমরা জানি যে এককোষী জীবের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়া বা এই গোত্রীয় অনেক জীবাণু। তো ব্যাকটেরিয়া হলো এক ধরনের এককোষী জীব যা দেহের একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এরা নিজ পরিবেশে বেঁচে থাকতে সক্ষম। আমি নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি যে ১১ নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রি? ফ্রি মানে হচ্ছে মুক্ত থাকা। হ্যাঁ, তো ওখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেনের দেওয়া ছিল, MCQর মধ্যে অপশন দেওয়া ছিল। রাইট অ্যান্সারটা হচ্ছে বিজি। ফ্রি মানে হচ্ছে মুক্ত, বিজি মানে হচ্ছে ব্যস্ত। ব্যাখ্যা, ফ্রি শব্দের অর্থ হলো অবসর বা খালি। এর বিপরীত অর্থ হচ্ছে বিজি, যার মানে হচ্ছে ব্যস্ত। যেমন হি ইজ ফ্রি নাও, সে এখন অবসর। হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ১২ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু 2024-25-এর যে কোয়েশ্চেনটা আছে সেটি সলভ করছি। সো আপনার কাছে যদি কোয়েশ্চেনটা থাকে, আপনি সেটা নিয়ে রাইট অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারেন। পাশাপাশি আপনি আপনার যে অপশনগুলো আছে সে অপশনগুলো ফলো করতে পারেন। তাহলে এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স ইজ আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ,
ব্যাখ্যাটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য হলো এমন বাক্য যা একটি প্রধান ক্লজ ও অন্তত একটি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, এমন একটি বাক্য যার একটি প্রধান ক্লজ মানে মেইন ক্লজ ও অন্তত একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে গঠিত। উদাহরণ হচ্ছে নো দ্যাট হি ইজ হনেস্ট, আই নো দ্যাট, আচ্ছা আই নো দ্যাট হি ইজ অনেস্ট। তো আই নো এটা হচ্ছে মেইন ক্লজ এবং দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে দুইটা ক্লজ থাকবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ডু ইউ নো ড্যাশ ডেফিনেশন অফ সায়েন্স? fill in the gaps with appropriate word. Do you know dash definition of science? এটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার হচ্ছে দা। ডেফিনেশন একটি নির্দিষ্ট বা নির্ধারিত বস্তু বোঝায়, তাই এখানে নির্দিষ্ট আর্টিকেল দা বসবে। ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? এর রাইট অ্যান্সার হচ্ছে 5টি। কেন? ব্যাখ্যাটা দেখে নাও, যে নাইট্রোজেন পরমাণুর মোট 7টি ইলেকট্রন থাকে, এর বাইরে কক্ষপথে থাকে। তার মানে হচ্ছে রাইট অ্যান্সারটা হচ্ছে 5টি। তার কারণটা হচ্ছে কোনো একটা পরমাণু বা মৌলের লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, এবং সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে থাকে হচ্ছে মোট 5টি ইলেকট্রন, তাই এর যোজ্যতা ইলেকট্রন হলো 5। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, যে নাইট্রোজেনের আচ্ছা এটা মাত্রই আমরা দেখলাম। তো নিচের কোনটি সুপরিবাহী পদার্থ? আমরা জানি যে সুপরিবাহী, কুপরিবাহী এটা মানে হচ্ছে যেটার যে ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করবে সেটাই হচ্ছে মূলত সুপরিবাহী, এবং যার মধ্য দিয়ে টোটালি আইসোলেটেড থাকবে বা বিদ্যুৎ চলাচল করবে না সেটাকে আমরা কুপরিবাহী। যেমন হচ্ছে প্লাস্টিক জাতীয়, রাবার জাতীয় জিনিস বা এগুলোর মধ্যে দিয়ে কখনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এবং তামার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই এটাই হচ্ছে মূলত সুপরিবাহী পদার্থ। একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আইসিটিএমএস যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু খুবই একদম সিম্পল, এবং হচ্ছে বেসিক যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কোয়েশ্চেনগুলোই কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তাহলে নিচের কোনটি সুপরিবাহী পদার্থ? সেটা হচ্ছে তামা। ব্যাখ্যা হচ্ছে তামা বা কপার একটি ধাতু যা তড়িৎ এবং তাপে খুব ভালো পরিবাহী, এজন্য বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতিতে এটি ব্যবহার করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, প্রশ্নটা হচ্ছে পদার্থ পরিমাপের এসআই একক কোনটি? পদার্থ পরিমাপের এসআই একক কোনটি? সেটা হচ্ছে মোল। ব্যাখ্যাটা হচ্ছে মোল হলো পদার্থ পরিমাপের জন্য আন্তর্জাতিক একক। এটি এমন একটি একক, দেখতে পাচ্ছেন যেটা অ্যাভোগাড্রোর সংখ্যা 6.0222 × 10⁻23 পরমাণু বা অণু বোঝায়। তাহলে পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে মোল। 17 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটিতে পদার্থ, আচ্ছা দেখেন এখানে ব্যাখ্যাটা, আমি হয়তো কোশ্চেনটা তুলতে একটু মিসিং করে ফেলছি। সেটা হচ্ছে ব্যাখ্যাটা দেখছি যে রেডিয়াম একটি প্রাকৃতিকভাবে বিদ্যমান তেজস্ক্রিয় মৌল। তার মানে হচ্ছে এখানে কোয়েশ্চেনটা ছিল নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ। হ্যাঁ, নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সেটা হচ্ছে রেডিয়াম। আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সেটা হচ্ছে রেডিয়াম। রেডিয়াম একটি প্রাকৃতিকগতভাবে বিদ্যমান তেজস্ক্রিয় মৌল বা কেমিক্যাল এলিমেন্ট। এটি একটি ধাতু এবং পরমাণু পর্যায় সারণীতে এটি একটি পদার্থ হিসেবে বিবেচিত হয়। তাহলে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সেটা হচ্ছে রেডিয়াম। নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি, আই ওয়াজ অর্ডার্ড বাই হিম, রাইট ইন অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, এটার রাইট অ্যান্সারটা হচ্ছে হি অর্ডার্ড মি। প্যাসিভ ভয়েসে কর্তা কাজটি প্রবাহিত করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে প্যাসিভ ভয়েসে কর্তা কাজটি প্রভাবিত করে, অ্যাক্টিভ ভয়েসে কর্তা কাজটি করে। প্যাসিভে হচ্ছে আই ওয়াজ অর্ডার্ড বাই হিম, অ্যাক্টিভে সেটা কিন্তু হি অর্ডার্ড মি। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি,
19 নম্বর কোয়েশ্চেন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সীমা কোনটি? আপনারা এগুলো কিন্তু তরঙ্গর যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোতে কিন্তু এগুলো সুন্দর করে দেওয়া আছে। দেখুন এখন এই কোয়েশ্চেনটা আসলো, এইটার রিলেটেড কিন্তু আবার কোয়েশ্চেন হইতে পারে। অর্থাৎ কিন্তু যারা কোয়েশ্চেন করে তাদের কাছে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার বলেই কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে বারবার কোয়েশ্চেন করা হয়। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য সীমা কত? সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার বা এনএম। মানব চোখে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পারে তা 400 ন্যানোমিটার বেগুনি রং থেকে 700 ন্যানোমিটার লাল রং পর্যন্ত। এর নিচে অতিবেগুনি এবং উপরে অবলোহিত আলো থাকে যা চোখে দেখা যায় না। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এটা এটা আপনার বাংলাও হইতে পারে, এটা হচ্ছে আবার জিকে থেকেও কোয়েশ্চেনটা হইতে পারে। কারণ বাংলায়ও এই কোয়েশ্চেনটা আছে এবং জিকে বা জেনারেল নলেজেও কিন্তু এই কোয়েশ্চেনটা আছে। বাংলাদেশের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। ব্যাখ্যাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার আনুপাতিক দৈর্ঘ্য ও প্রস্থ হলো 10:6। অর্থাৎ যদি পতাকার দৈর্ঘ্য 10 ইউনিট হয় তাহলে প্রস্থ হবে 6 ইউনিট। এই অনুপাত পতাকার সৌন্দর্য ও সঠিক মাপ নিশ্চিত করে। 21 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল দর্পণ। টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। তাহলে গাড়ির মিরনে যে লেন্সটা ব্যবহার করা হয় বা যে দর্পণ ব্যবহার করা হয় সেটা মূলত কী দর্পণ? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে অবতল দর্পণ। টেলিস্কোপে সাধারণত অবতল দর্পণ বা কনকেভ মিরর ব্যবহার করা হয় কারণ এটি আলোকে এক কেন্দ্রে প্রতিফলিত করে যা দূরবর্তী বস্তু দেখার জন্য উপযোগী। এই দর্পণ আলোকে একত্রিত করে বস্তুর পরিষ্কার ও বড় ইমেজ প্রদান করে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি যে গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? এগুলো কিন্তু মূলত ফিজিক্সের কোয়েশ্চেন, হ্যাঁ? এগুলো কিন্তু মূলত সবগুলো হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেন। গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের কারণে? অবশ্যই আমরা জানি যে গ্যালাক্সির ভেতরে যে নক্ষত্ররা ঘুরপাক খায় সেটা কিন্তু মহাকর্ষ বল। গ্যালাক্সির ভেতরে সব নক্ষত্র এক কেন্দ্রীয় বলের কারণে আবর্তিত হয় যা মূলত মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়। এটি মহাবিশ্বের সব বস্তুর মধ্যে আকর্ষণ তৈরি করে। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কোনটি? এখন এই দেখেন যে নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর যে মৌলগুলো আছে তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের যে যতগুলো মৌল আছে আর্গন, জেনন, ক্রিপ্টন, এইসব যে মৌলগুলো আছে, নিয়ন, তো সেগুলো কিন্তু সবগুলোই আপনার মুখস্থ রাখবেন যাতে করে আপনাদের জন্য অনেক হেল্প হয়। তাহলে হচ্ছে নিয়ন। নিয়ন একটি তেজস্ক্রিয় বা অক্রিয় গ্যাস। এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং বাতাসের সামান্য পরিমাণে থাকে। এটি সাধারণত বিজ্ঞাপন বোর্ড লাইটে ব্যবহার করা হয়। আমরা অনেকেই জানি নিয়নের বিভিন্ন রকম লাইট পাওয়া যায়। সো আমি ওদিকে যাচ্ছি না, আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই মুহূর্তে। এটা কিন্তু ম্যাথ থেকে একটা কোয়েশ্চেন আছে, 0.002 ইন্টু 0.05 ইকুয়ালস টু কত? এর রাইট অ্যান্সারটা হচ্ছে 0.0001। আমি নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ফেস ইউর ফিয়ার্স ড্যাশ কারেজ। এটা হচ্ছে উইথ, সঠিক বাক্য হবে ফেস ইউর ফিয়ার্স উইথ কারেজ। এখানে উইথ শব্দটি কারেজ বা সাহস এর মাধ্যমে বোঝাতে ব্যবহার হয়েছে। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে একটু দেখে নেবেন। আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কোয়েশ্চেনটা মূলত দেখবেন যে 2010 সালের পর যদি থেকে কোয়েশ্চেনগুলো সলভ করে থাকেন দেখবেন যে কয়েকবার এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেনই রিপিট হয়। তাহলে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে। এতে মৌলগুলোর রাসায়নিক গুণাবলী তাদের ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী পুনরাবৃত্ত হয়। কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল বলে থাকি বা WBC। দেহে অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। এটি রোগ প্রতিরোধে ক্ষমতার অংশ হিসেবে কাজ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যদি WBCর কাজ হয় তাহলে RBCর কাজ কি? রাইট? তো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি যে ওজনের একটি উন্নত আচ্ছা ঠিক আছে, এখানে কোয়েশ্চেনটা একটু কিছুটা মিসিং হয়েছে। আমরা একটু ব্যাখ্যাটা দেখছি যে এই প্রশ্নে ওজনের একটি উন্নত বলতে বোঝানো হয়েছে যে কোনো অণুতে নির্দিষ্ট পরিমাণ পরমাণু বিদ্যমান, সম্ভবত এখানে জল এর কথা বলা হয়েছে। তারপর কোয়েশ্চেনটাই মূলত ছিল একটু কনফিউশন টাইপের। এটা হলো অক্সিজেন, হ্যাঁ? ওজনের একটি
উন্নত পরমাণুতে কয়টি পরমাণু বিদ্যমান? সেটা হচ্ছে মূলত 3টি। একটি অক্সিজেন পরমাণু আছে এবং মোট 3টি পরমাণু। H2O, 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন। প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ক ফ্রম দ্য ফলোয়িং। এখানে রাইট অ্যান্সারটা ছিল হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস হলো একটি অ্যাবস্ট্রাক্ট নাউন যা একটি কাজ বা ধারণা বোঝায়। এটি কোনো নির্দিষ্ট বস্তু নয়, বরং কাউকে সহায়তা বা নির্দেশ দেওয়ার একটি কাজ বোঝায়। হ্যাঁ, আপনারা এই কোয়েশ্চেন যেগুলো আছে, ইংলিশের কোয়েশ্চেনগুলো, এগুলো রাইট অ্যান্সারগুলো একটু নিজেরা করবেন। আমি শুধু রাইট অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তার কারণ কোয়েশ্চেন অনেকের কাছে থাকে, বাট রাইট অ্যান্সারটা না থাকার কারণে অনেকে এগুলো রাইট অ্যান্সারটা জানে না। সো 30 নম্বরটা হচ্ছে সূর্যের সমার্থক শব্দ কোনটি? সবিতা। বাংলা সাহিত্যে সূর্যের জন্য ব্যবহৃত একটি সমার্থক শব্দ হলো সবিতা। এটি মূলত কাব্যিক ভাষায় সূর্য বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে সূর্যের সমার্থক শব্দ হচ্ছে সবিতা। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে। 31 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ছেলেদের দাড়ি গজায় কোন হরমোনের কারণে? আমরা জানি টেস্টোস্টেরন নামক হরমোনের জন্যই হচ্ছে ছেলেদের দাড়ি, চুল, এই টাইপসের যে অর্গানগুলো এইগুলো আছে, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো গজায়। এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন। ছেলেদের জন্য হচ্ছে টেস্টোস্টেরন এবং মেয়েদের জন্য হচ্ছে ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন হলো পুরুষদের একটি প্রাথমিক যৌন হরমোন। এটি দাড়ি, গোঁফ, গলার স্বর পরিবর্তন ও অন্যান্য যৌন বৈশিষ্ট্য বৃদ্ধিতে সহায়ক। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, ব্যাখ্যা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ সমান চার্জ বাই সময়। এখানে চার্জ হচ্ছে 10 কুলম্ব আর সময় হচ্ছে 5 সেকেন্ড, যেটাকে আমরা ভাগ করলে আমরা 2 অ্যাম্পিয়ার পেয়ে যাবো। এটা একটা মূলত ফিজিক্সের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটি বর্গের সংখ্যা? 9টি। নিচের কোনটি বর্গের সংখ্যা? সেটা হচ্ছে 9টি। 9 হলো একটি বর্গের সংখ্যা। এটি 3 × 3 = 9। বর্গ সংখ্যা মানে যে কোনো সংখ্যার নিজের সাথে গুণফল। প্রশ্ন হচ্ছে অনুসর্গ সাধারণত শব্দের কোথায় বসে? শব্দের পরে বসে। উপসর্গ বসে হচ্ছে শব্দের শুরুতে এবং অনুসর্গ বসে হচ্ছে শব্দের পরে। বাংলা ব্যাকরণে অনুসর্গ এমন একটি অব্যয় পদ যা কোনো শব্দের পরে বসে এবং বাক্যে নতুন অর্থ যোগ করে, যেমন হচ্ছে তার জন্য, তোমার প্রতি ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে 35 নম্বর কোয়েশ্চেন যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু কত গ্রাম? 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু কত গ্রাম? এটা যদি তুমি বের করতে চাও তাহলে অবশ্যই যে কাজটা করতে হবে, এই সোডিয়াম এবং ক্লোরিনের যে ভর আছে সেটা যোগ করলেই মূলত তুমি যেটা আছে সেটা পেয়ে যাবা। যেমন হচ্ছে সোডিয়াম 23 এবং ক্লোরিন হচ্ছে 35.5, যেটাকে যোগ করলে আমরা 58.5 গ্রাম পেয়ে যাচ্ছি। 36 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? এটা হচ্ছে 180। যে কোনো ত্রিভুজের 3টি অভ্যন্তরীণ কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। এটি জ্যামিতির একটি মৌলিক সূত্র। 37 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? আমরা জানি যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, যা একটি হাইড্রোকার্বন যৌগ এবং জ্বালানির জন্য ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্রিপোজিশন? এটা হচ্ছে ইনটু। ইনটু একটি প্রিপোজিশন যা কোনো কিছুর ভেতরে প্রবেশে বোঝাতে ব্যবহৃত হয়, যেমন হি ওয়ান্ট ইনটু দ্য রুম। 39 নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি জিঙ্কের আকরিক? সেটা হচ্ছে ক্যালামাইন। ক্যালামাইন হলো একটি প্রাকৃতিক খনিজ যা প্রধানত জিঙ্ক উৎস হিসেবে ব্যবহৃত হয়। এটি জিঙ্ক কার্বনেট বা জিঙ্ক কার্বনেট হিসেবে বিদ্যমান থাকে। এবং লাস্ট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ডাজ নট কেয়ার ড্যাশ এনিবডি। এটা হচ্ছে অ্যাবাউট এনিবডি। অনেক জায়গায় দেখবে যে ফর দেওয়া আছে, কোথায় দেওয়া আছে অফ। তো রাইট অ্যান্সারটা হচ্ছে অ্যাবাউট।
সো থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আজকের এই পর্বটা দেখলা তোমরা, এবং নেক্সট পর্ব তোমরা চাও কিনা সেই জন্য তোমরা একটু কমেন্ট করবে। কমেন্ট করে আমাদেরকে জানাবে যে নেক্সট পর্ব তোমরা দেখতে চাও কিনা, এবং যারা আমাদের কোচিংয়ে অ্যাড হতে চাচ্ছ খুবই দ্রুত ঝটফট করে আমাদেরকে কমেন্ট করে ফেলো, এবং নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওটাতে মূলত আমাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবে, এবং কী পরিমাণ কস্ট হবে, কত টাকা খরচ হবে, ডিটেলসে তোমরা জানতে পারবে। আচ্ছা, আর কোনো কথা বলছি না, এবং ভিডিওটা অনেক লং হয়ে গেছে, প্রায় হচ্ছে 30 মিনিট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।